১৪০ উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী, কাউকেই প্রভাব বিস্তার করতে দেয়া হবে না, জানালেন সিইসি। নির্বাচনকে ঘিরে বাড়ছে শঙ্কা সংঘাত। কুষ্টিয়ায় প্রতিদ্বন্দ্বী কর্মীদের হামলায় চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইসি আলমগীরের। টেকনাফে ছাত্রলীগ নেতাকে বাজারের মধ্যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, সিসিটিভির ফুটেজ ভাইরাল। প্রেম ঘটিত ঘটনায় দ্বন্দ্বের সূত্রপাত, ধারণা পুলিশের। সংস্কারের ১ মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী ঝিনাইদহ যশোর মহাসড়ক, নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগ সড়ক বিভাগের নাকচ। বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। ধান ৩২ আর চাল ৪৫ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল। এজন্য সকাল থেকে চলছে নির্বাচনী সামগ্রী বিতরণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে আগামীকাল ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ ৩ উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় ২ উপজেলার ১৯১ কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি, এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল ৮টায় ভোট শুরু হবে আর ব্যালট পেপার আমাদের আগামীকাল সকাল ৫টার সময় দিবেন। বেলা ১১টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৭ লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইতিমধ্যে আমাদের জেলাতে বিজিবি সদস্যরা ২ প্লাটুন চলে আসছে এখানে। আর আমাদের সব মিলে ১,০০০-এর উপরে আমাদের ২টি উপজেলা নির্বাচনে আমাদের অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। আশা করি যে কোথাও কোনো সমস্যা হবে না। এছাড়া নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়া সহ ১৪০ উপজেলায় কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামীকাল সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট কাল। প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন, কোনো অভিযোগ কি আছে কিনা এখনো পর্যন্ত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা যে নির্বাচন সকল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা দেখেছি সকাল থেকে আসলে প্রত্যেক উপজেলায় আসলে নির্বাচন সরঞ্জাম আমরা বিতরণ করতে দেখেছি। তবে একেবারে জানা যায় কি কুমিল্লা আসলে ৪টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, মনোরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, ম্যাংরা। তবে নাঙ্গলকোটের যে উপজেলা পরিষদ নির্বাচন গতকালকে আসলে স্থগিত করা হয়েছে যে কোনো কারণবশত। তবে একটু জানাই কুমিল্লাতে ৩টি উপজেলা রয়েছে। ৩টি উপজেলা আমরা দেখেছি ২৪০টি কেন্দ্রে তথা ৩টি উপজেলায় ২৪০টি কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম সকাল থেকে বিতরণ করা হয়েছে। তবে আমি একটু জানার আগে কুমিল্লা আসলে ৯ প্লাটুন বিজিবি কাজ করছে। প্রতিটি উপজেলার জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করেছেন। আর তার সাথে বড় বিষয় হচ্ছে কুমিল্লার একটা নিবিড় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক এবং জেলা পুলিশ তথা নির্বাচন কর্মকর্তা উনি জানিয়েছেন। তবে আমি জানি রাখি কুমিল্লার যে অবস্থা তাতে করে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে ব্যালটের মাধ্যমে ইলেকশন হওয়ার কথা হচ্ছে। যদিও মনোরগঞ্জ উপজেলা আমরা দেখেছি ২-১টা বিশৃঙ্খল ঘটনা আসলে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেই সাথে মেঘনা একটি সম্ভাবনা আছে কালকে। যদিও নির্বাচনী সরঞ্জাম সকলে নিয়েছে, সকল রিটার্নিং কর্মকর্তা সকল নিরাপত্তা কর্মী তারা সকাল থেকে আমরা দেখেছি নির্বাচনী সরঞ্জাম নিয়ে যেতে জাতীয় উপজেলা তথা ২৪০টি কেন্দ্রে ৯ প্লাটুন বিজিবি। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে অবস্থা তাতে
কুমিল্লা আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা জানা রাখি, তন্নি আপনার মাধ্যমে কুমিল্লার যে রিটার্নিং কর্মকর্তা উনি জানিয়েছে সকল সরঞ্জাম সুন্দরভাবে সকল উপজেলায় আসলে পৌঁছে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও বলছেন আমরা আমাদের কোনো ধরনের ঝামেলা পড়তে নেই, নির্বিঘ্নে তারা সকল কেন্দ্রে আসলে সকল নির্বাচন সরঞ্জাম নিয়ে গেছেন। তবে একটা জানাই কুমিল্লা যে জেলা পুলিশ সুপার এবং যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সকলে বলেছেন এবারে যে নির্বাচন 6টি উপজেলা পরিষদ নির্বাচন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নের একটা করে ম্যাজিস্ট্রেট শেষে 3টি কেন্দ্রে একটি করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে কেন্দ্রে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং রিটার্নিং কর্মকর্তা এও জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার কার্যালয় 6টি উপজেলা পরিষদ নির্বাচনে উনি জানিয়েছেন লাকসা, মনোরগঞ্জ, কাঙ্কুরগুট, মেঘনাথ তথা নাঙ্গলকোটের উপজেলা যেহেতু কালকে নির্বাচন হচ্ছে না সেহেতু 3টে উপজেলাতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই ছিল কুমিল্লাতে সর্বশেষ তন্নি। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক এবারে পিরোজপুর যেতে চাই। পিরোজপুরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, পিরোজপুরে কয়টি উপজেলায় কাল ভোট আর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আপনি? তন্নি, পিরোজপুর 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত যাবে এবং পিরোজপুর জেলায় 3টি উপজেলায় কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর উপজেলা মূলত এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং পিরোজপুরে এই প্রথম উপজেলা পর্যায়ে ইভিএম এর নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে রিটার্নিং কার্যালয় থেকে ইতিমধ্যে কিন্তু প্রতিটা ইউনিয়নের যে লেভেল পর্যন্ত যে ভোট কেন্দ্রগুলো আছে 3টি উপজেলা যে 174টি ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের ইভিএম মেশিনগুলো ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে এবং বিকাল 5টার মধ্যে ইভিএমটা চলবে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকল যাবতীয় সরঞ্জাম ইতিমধ্যে কিন্তু মানুষ তাদের ভোট কেন্দ্রগুলো নিয়ে যাওয়া শুরু করেছে এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এখানে আনসার, পুলিশ, বিজিবি, র্যাব তারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী ডিউটি করবে। এছাড়া সকল আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায়েও কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে যারা এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা কাজ করছে। এখানে এই পিরোজপুরের সদর, ইন্দুরকানী, নাজিরপুরের 3টি উপজেলায় মোট 34 জন প্রার্থী 3টি পদের জন্য লড়াই করছে এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মৌলি ভাইস চেয়ারম্যান। এবং পিরোজপুর সদরে যদি বলে থাকি চেয়ারম্যান পদে 2 জন দ্বিমুখী লড়াই হবে এবং নাজিরপুরে 4 জন চেয়ারম্যান প্রার্থী আছে এবং ইন্দুরকানেও কিন্তু 4 জন প্রার্থী তারা নির্বাচনের জন্য প্রস্তুতি আছে। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের এবং ইন্দুরকানের এবং নাজিরপুরের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার সর্বশেষ। হাসিবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, নির্বাচনের সবশেষ প্রস্তুতি জানাবেন, পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা এই মুহূর্তে সেখানে? আমি আপনাকে যেটি জানাচ্ছি যে লক্ষ্মীপুরের প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার 2টি উপজেলা রামগতি ও কমলনগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কমলনগর উপজেলার সামনে। এখানে আপনার এই উপজেলা থেকে আগামীকাল যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটকে কেন্দ্র করে ভোটের বাক্স আনসার, পুলিশ এবং প্রিজাইডিং অফিসাররা তারা ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তো লক্ষ্মীপুরে যে প্রায় কমলনগর এবং রামগতিতে 143টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আগামীকাল সকালবেলা ব্যালট বাক্স বিতরণ করা হবে। এই আজকে শুধু ব্যালট বাক্স এবং পুলিশ যাচ্ছে প্রতিটি কেন্দ্রে এবং তারা সেখানে গিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করবে। তো আমি আপনাকে একটু জানিয়ে থাকি যে সম্প্রতি গত সপ্তাহে লক্ষ্মীপুরে 5টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়ন পরিষদে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের নেতৃত্বে কোনো রূপ গন্ডগোল ছাড়াই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসক তিনি নির্বাচনে যে উপজেলা নির্বাচনের প্রার্থী আছে তাদের সাথে যে আইন শৃঙ্খলা মিটিং করেছেন তিনি প্রশাসনের পক্ষ থেকে করা বার্তা দিয়েছেন যেন কোনো রকম গন্ডগোল করা না হয় এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরে যে 143টি কেন্দ্রে এখানে সাধারণ কেন্দ্রগুলোতে 3 জন পুলিশ এবং 11 জন আনসার সদস্য এবং যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলোতে 4 জন অস্ত্রসহ পুলিশ এবং
12 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তো লক্ষ্মীপুরের 18টা ইউনিয়ন, 2টি উপজেলা 18টি ইউনিয়নের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2টি উপজেলায় 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 3টি কেন্দ্রের জন্য একটি পুলিশের মোবাইল টিম থাকবে। প্রায় লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরে 43টি পুলিশের মোবাইল টিম রয়েছে। তো লক্ষ্মীপুরের জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সুরিয়া জাহান আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচনে যেসব প্রার্থী রয়েছে তারা যেন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারে। তো লক্ষ্মীপুরের 2টি উপজেলায় প্রায় 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার যে ভোটার রয়েছে তারা ভোট গ্রহণের জন্য এই মুহূর্তে তাদের যে প্রতিটি ভোট কেন্দ্রে এজেন্ট আছে এবং তাদের সাথে তারা মিটিং করছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ সাইফুল আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর, পিরোজপুর এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, আগামীকাল হতে যাওয়া উপজেলা নির্বাচনের সবশেষ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের সংখ্যাও বেশি, তবে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নুপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের সংখ্যাও বেশি। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। কেউ যাতে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সিইসি বলেন, কে ভোটে এলো কে এলো না তা দেখার দায়িত্ব কমিশনের নয়। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। রাত পোহালেই ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ, কিন্তু থেমে নেই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। গতরাতে কুষ্টিয়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মামুনের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এদিকে জামালপুরেও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাবনার সুজানগরে নির্বাচনে টাকা বিতরণের অভিযোগ রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের প্রতিবেদন। সোমবার রাত 8:30 কুষ্টিয়ার বড় স্টেশন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আল মামুনের উপর অতর্কিত হামলা চালায় 20 থেকে 30 জন যুবক। কাঠের বাতাম ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সাথে। তার সমর্থকদের দাবি, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে। আমাকে চরম মারধর করছে, আমার বাজায় বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, কানের উপরে বাড়ি মারে। এই ঘটনাটা আসলে সে নির্বাচন করছে বিরোধী হিসাবে, এটা অনেকেই চায় না। তদন্ত সাপেক্ষে হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ। সুষ্ঠু সুন্দরভাবে যে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেছে। সে যেই হোক, অতি দ্রুত তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছি। আমি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে এসপি মহোদয়কে বলছি, ওনার নিরাপত্তার জন্য ফোর্স গেছে। গতকাল একটা দিছিল, সঙ্গে সঙ্গে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ পাঠাইছিলাম। নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে জামালপুরেও। গতরাতে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দ্রের কর্মী নাসিরুজ্জামান খান ঋতুকে কুপিয়ে আহত করেছে আরেক চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান স্বপনের কর্মীরা। যুবলীগের সদস্য, সে ওই আওয়ামী লীগ অফিসের সামনে এক আটকে লোকজন অতর্কিতভাবে হামলা করে।
এদিকে সোমবার দিবাগত রাত 12:30টার দিকে পাবনার সুজানগরে নিয়ম বহির্ভূত বিপুল পরিমাণ টাকা সহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করে র্যাব। এই ঘটনার পরপরই থানা ঘেরাও করে বিক্ষোভ করে শাহিন সমর্থক নেতাকর্মীরা। নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য প্রায় 30 লাখ টাকা সহ তাকে আটক করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা। টহল চলাকালীন সময়ে আমরা একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থ সহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে। মঙ্গলবার সকালে নির্বাচনী ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য দেয় আটককৃত শাহিনুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় র্যাব। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আলমগীর। তিনি জানান, দেশ টেলিভিশনে এই সংক্রান্ত প্রতিবেদন দেখার পর কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে 5 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনার পরেই ওখানে প্রার্থী যিনি হাসপাতালে ভর্তি আছেন তার নিরাপত্তার জন্য ওখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন পুলিশ এবং আনসারদেরকে রাখা হয়েছে। 1, 2 নম্বর হলো একটা মামলা নেওয়া হয়েছে। 3 নম্বর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ টিভির মাধ্যমে জানতে পারলাম এবং সাথে সাথে এটা ওখানে যোগাযোগ করার ফলে রিটার্নিং অফিসার জানালেন যে এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে জনসংযোগ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে অতীতে বিজয়ী হলেও কোনো না কোনো অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। তারা বলছেন, বাস্তবতা বুঝেও যারা ব্যক্তি স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দলীয় আদর্শ থেকে বিচ্যুত। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 8 মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে 79 জনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে আগ্রহী 61 জনের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্বাচনে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগও করছে দলটি। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোন ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। নেতাদের দাবি, অতীত অভিজ্ঞতা থেকেই এখনো নির্বাচনে আগ্রহী দলের স্থানীয় নেতাদের বোঝানোর পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলাটাও আমাদেরকে দেখতে হচ্ছে, একই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে বিপদে না পড়ে। কারণ এর আগে যারা নির্বাচিত হয়েছিল, বিশেষ করে 2014 থেকে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাদের শতকরা 95 কত % আমরা একটা হিসাব করেছিলাম, তাদেরকে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, না হলে ভুয়া মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাদের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচিত হয়েই বা লাভ কি যদি দায়িত্ব পালন করতে না পারে? সুতরাং সেদিক থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের আছে। আমরা এক পর্যায়ে বোঝাচ্ছি, এক পর্যায়ে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, দুটোই কিন্তু আমরা করছি। ব্যক্তি স্বার্থের কারণে যারা নীতিগত সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থায় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো ক্ষতি হবে না দাবি দলের এই কেন্দ্রীয় নেতার। 5 ধাপ, প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে নির্বাচন হবে। বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় রাজপথে রেখে স্বৈরাচার আন্দোলন যখন তুঙ্গে, তখন কিছু সংখ্যক নেতা চলে গিয়েছিল। তখন আমি পত্রিকায় দেখেছিলাম, কমেন্ট করেছে যে এই দল শেষ, খালেদা জিয়াও শেষ। কিন্তু খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। সেখানে এইসব 5-250 লোক বহিষ্কার হবে, এতে বিএনপির কোনো লস হবে বলে আমি মনে করি না। ভোটের দিন কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের ভোট দেয়া থেকে বিরত থাকা এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশে সরকারি খাল খননের নামে হরি লুটের অভিযোগ, নিয়ম ভেঙে ভাটায় মাটি বিক্রি।
কক্সবাজারের টেকনাফে মুরাদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে বাহারছড়া বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে এটি প্রেম ঘটিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। সহকর্মী সৌরভ দেবের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিলাপ যেন থামছেই না পিতার। প্রিয় সন্তানকে হারিয়ে এমন আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কক্সবাজার হাওয়ার্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ও টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহরিয়ার মুরাদ। মাত্র ২০ বছর বয়সী মুরাদকে সোমবার বিকালে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে হত্যা করা হয় তাই জানাচ্ছিলেন নিহত মুরাদের সাথে থাকা তার ভাই মামুন। এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না এখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। আশা সবগুলোর মন খালি। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই প্রশাসন এবং সর্বস্তরের জনগণ থেকে। আমার ভাইয়ের ছোট ছেলে মুরাদ, ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগতভাবে এসে হত্যা করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় স্থানীয় আদিল ও রফিকুল্লাহ নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে মুরাদকে। প্রাথমিকভাবে এটি প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে বলে ধারণা করছে পুলিশ। নিহতের গলায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। গলায় আঘাত ছিল, ছুরিকাঘাতের আঘাত, তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ মর্গে সংরক্ষিত আছে। পুলিশের সুরতল করার পরে আমরা ময়নাতদন্ত করার পরে আসল কারণ জানা যাবে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টেকনাফে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিম্নমানের বিটুমিনের ব্যবহার সহ বিভিন্ন কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক। সড়কের বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর ছোট যানবাহনগুলো আটকে যাচ্ছে এসব গর্তে। সৃষ্টি হচ্ছে যানজট। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ উঠলেও সড়ক বিভাগ দুষছেন তাপমাত্রাকে। সহকর্মী মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে আপনপুর, ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা। সড়ক সংস্কারের ১ মাস না যেতেই রাস্তা দেবে গিয়ে ২ লেনের সড়কে সৃষ্টি হয়েছে অন্তত ৬টি ছোট ড্রেন। দেখে যেন মনে হবে কোনো রেলপথ। কোথাও কোথাও কার্পেটিং খুলে গিয়ে দেখা দিয়েছে উঁচু ঢিবি। সড়কের এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানেই। সড়কের এমন অবস্থার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর ছোট যানবাহনগুলো রাস্তার গর্তে আটকে গিয়ে সৃষ্টি করছে যানজট। ফলে চরম দুর্ভোগে এই সড়কে চলাচলকারীরা। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা। সড়কটি পুনরায় সংস্কারের দাবি তাদের। রাস্তাতে একদম তো অচল হয়ে যাচ্ছে। এত কাজ করছে, 1 মাস হচ্ছে না, আবার দেখাচ্ছে রাস্তা যাতায়াত হয়ে যাচ্ছে। অবস্থা এত খারাপ যে গাড়ি চালানোর মতো লাগে। আমার মেন ভেঙে গেছে পিছনে। রাস্তার আপনার যে পিচ গুলো গরমের ভাপে উঠে উঠে এখন যদি ডানি বাই করা হয় তাহলে সেক্ষেত্রে মনে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। বিটুমিন গলে আপনার ওই গরুর গাড়ির পয়াম যেরকম হয় মাঠের রাস্তা, ঠিক ওই রকম রাস্তা হয়ে গেছে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক। এদিকে সড়কের এমন বেহাল দশার জন্য অতিরিক্ত তাপমাত্রাকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। ওয়েদার যে টেম্পারেচার থাকে তার থেকেও তখন দেখা যায় যে ব্ল্যাক টপ হওয়ার কারণে এখানে ওয়েদারটা টেম্পারেচারটা বেশি হয়ে যায়। 60-70 সব জায়গায় আমাদের ব্যবহার করা হয়। তো 60-70 যে টেম্পারেচার থাকে তার থেকেই এটা আরো বেশি টেম্পারেচার গ্রো করার কারণে এরকমটা হচ্ছে। সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 16,49,00,000 টাকা বাজেটে 2020-21 অর্থ বছরে শুরু হওয়া এই সংস্কার প্রকল্প শেষ হয় গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড জেভি ও হাসান টেকনোলজি বিল্ডার্স নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কেনা হবে, আর 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা হবে 11 লাখ টন। ঝড় বৃষ্টি হলেও বোরো ধানের ক্ষতি হয়নি বলেও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান।
বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আমরা উদ্বোধন করেছি। খাদ্যমন্ত্রী জানান ৩২ টাকা দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা দরে কেনা হবে ১ লাখ টন আতপ চাল, আর ৩৪ টাকা দরে কেনা হবে ৫০,০০০ টন গম। প্রকারভেদে ধান ও গম কেনা বাবদ খরচের লক্ষ্যমাত্রা প্রায় ৭,৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। আমরা ওই মিল মালিকদেরকে যে কথাগুলো বলেছি যে বস্তার গাড়িয়া, তারপরে ধানের নাম, জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব। খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করে সেদিকে লক্ষ্য রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে মানে বিভিন্ন সেক্টরের টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে ভৌত অবকাঠামো, কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরো কিছু মহেশার কিনে বিভিন্ন ওয়ার্ডে এরা দেওয়ার জন্য, বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য, যাতে তাদের মহেশারটা তারা ইয়ে করতে পারে, কৃষকের ঘরে। ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে সারা দেশের ধান উঠে যাবে বলে আশা প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। দাবদাহের প্রভাবে ঠাকুরগাঁয়ে গবাদি পশুর বেড়েছে রোগবালাই। প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা ও দুশ্চিন্তায় খামারিরা। শরীয়তপুরে বোরো ধান সংগ্রহে কৃষকের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তীব্র দাবদাহ উপেক্ষা করেও মাঠে ধান কাটছে কৃষক। তবে সংকট থাকায় অন্য জেলা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই এবার খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য মূল্য নিয়ে রয়েছে কৃষকের শঙ্কা। সহকর্মী রোমান আকন্দর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে এবার ২৫,৫১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫,৫২৬ হেক্টর জমিতে বোরো আবাদ করেছে কৃষক। কিন্তু জমির ৫০ ভাগ ধান কাটা হলেও অতিরিক্ত অর্থের বিনিময়ে সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে কৃষকের। খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষক। দেশি মানুষ সারা ধান দেয় না, এই গরমের লেগে ধান দিতে পারে না। এই লোদ ধান তো কাটা যায় না, তারপর আমরা কাটতে দেন না। গাছ পা কি অবস্থা, বিজি মিজি গেছে, দিন গেলে পর ৩-৪ করে চলে এই চিপা লাগে। সাতক্ষীরায় বাড়ি, আমরা শরীয়তপুরে এসে কাজ করতেছি। গরমের লেগে শ্রমিক পাওয়া যায় না, ৩৫ জন শ্রমিক আনছি, খরচ বেশি। এখন ধান কাটার লোক পাওয়া যায় না, বদলা পাওয়া যায় না। তবে বিশেষ করে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি যে কৃষিটারে যে বাঁচায় রাখে, কৃষি না বাঁচলে আমাদের বাঁচা কোনো মতেই সম্ভব না। যদিও কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। সরকার প্রতি আহ্বান জানানো যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পেলে কৃষকরা এই ধান আবাদে আগ্রহী হবে এবং আশা করি যে সামনের বার এবারের চেয়ে আমাদের আবাদ বেশি হবে। এবার জেলায় বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৭০,৬২৭ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা ৩ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে আসে তুরস্কের নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা। এ সময় নিউ মরিন কন্টেইনার টার্মিনালে সামরিক রীতিতে বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে এবং উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা রাখেন সংশ্লিষ্টরা। খুলনার দাকপ উপজেলায় ঝপঝপিয়া নদীর পানখালী ফেরিঘাটে ফেরি ও পল্টনের মাঝে থাকা ফাঁকায় পড়ে রিধি রায় নামের ৭ বছরের শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির পরিবারের সাথে সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে ফিরছিল। রাতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে থাকলেও বৈরী আবহাওয়ায় নদীতে নামতে পারেনি। মঙ্গলবার ভোর ৬টা থেকে উদ্ধারের অভিযান শুরু হয়েছে। সন্তানকে খুঁজে পেতে নদীতেই অবস্থান করছে স্বজনরা। নিখোঁজ শিশুটি প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা বাটিয়াঘাটা মৎস্য অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এখানে পরিত্যক্ত দুটো ফেরি ছিল, ফেরির উপরে ওঠার পরে দুই ফেরির মাঝখানে একটা ফাঁকা গ্যাপ জায়গা ছিল, ওখান থেকে ওই মেয়েটা পড়ে যায়, ওনার মেয়েটা পড়ে যায়। যথারীতি আজকে সকাল 6:10 সময় আমাদের উদ্ধার কার্যক্রম আমরা আরম্ভ করি এবং যথারীতি চলমান আছে। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশে সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন শুধু খালের মাটিই নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু, হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। পাড়ের মধ্যে মাটি না দিয়া তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে, সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, টপটা ভরে দেবো, ওই না গড়টা ওই আইলাকে নিচের দিকে সবার খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগেছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। খালপুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান দাবদাহে ঠাকুরগাঁয়ে গবাদি পশুর রোগ বালাই বেড়েছে। এতে প্রতিদিনই অসুস্থ হয়ে জেলার বিভিন্ন জায়গায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটছে। এতে চরম দুশ্চিন্তায় দিন পার করছে খামারিরা। সহকর্মী শাকিল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলা সুখানপুকুরি ইউনিয়নের সারডুবি গ্রামের গৃহবধূ প্রিয়বালা প্রায় 3 লাখ টাকা মূল্যে 4টি গরু লালন পালন করছিলেন তিনি। কিন্তু চলমান দাবদাহের কারণে তার 4টি গরু ভাইরাসজনিত খুরা রোগ ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। শেষ সম্বল গরু হারিয়ে দিশেহারা তিনি। আমার 4টা গরু ছিল, 4টা মারা গেছে, ওইলা সম্বল এলা তো তাবানে খড় গেছি, কিন্তু আর পানি নিয়ে আটটেবা খুরাই রোগ নাকি কয়ে। আমার দিদির 4টা গরু ছিল, গরু 4টা গরমের জন্য খুরাই রোগের জন্য মারা গেছে এবং কি দিদিটার এগুলোই সম্বল ছিল। শুধু প্রিয়বালায় নয়, আশেপাশের অনেকের ক্ষুদ্র পুঁজির পালিত পশু আক্রান্ত হয়েছে এই রোগে। এমন পরিস্থিতিতে প্রান্তিক খামারিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আশেপাশে অনেক গরু মারা গেছে, তো এই বিষয়ে এগুলা নিয়ে আমাদের মানে এলাকাবাসী সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমার 3টা গরু, 2টা ছাগল, 2টায় মানে আর কি অসুস্থ ছাগলের, কোন গরু 3টা গরু গরমের অবস্থায় এই রকম খুরাই রোগ। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে পশুর দেহে জিঙ্কের পরিবর্তনের কারণে এই ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করেছে। খামারিদের তথ্য ও পরামর্শ দিয়ে নানাভাবে সচেতন করছে তারা। এই সিজনে একটি গবাদি পশু রোগ হয় ভাইরাল জনিত, সেটি হচ্ছে এপিমেরাল ফিভার। এবার আপনি জানেন যে অনাবৃষ্টির কারণে এই প্রাদুর্ভাবটি তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় বেশি। আমরা খামারিদেরকে আমাদের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে তাদের সবসময় সচেতন করি যে গবাদি পশুর কোনো রোগ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। রোগের প্রাদুর্ভাব বাড়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা স্থানীয় এই চিকিৎসকের। এবারকার খুরার যে ভ্যারিয়েন্টটা এটা সম্পূর্ণই আলাদা। আমাদের প্রাণী সম্পদ অফিসার যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে সদর উপজেলায় 5-6টি গবাদি পশুর খামার রয়েছে, যেখানে গরুর সংখ্যা 49,160টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।